হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ম্যাথ কোর্স। আজকে তোমাদেরকে প্রবাবিলিটি বা সম্ভাবনা তত্ত্ব সম্পর্কে বলবো। তো এই টপিকটা মেনলি যারা ব্যাংক পিও পরীক্ষা দিচ্ছ, ব্যাংক পিও, এসবিআই বলো বা আইবিপিএস বলো, এখানে কিন্তু কোশ্চেন আসে। আর ইউপিএসসি সিস্যাটে খুব ইম্পর্টেন্ট, এখানেও প্রবাবিলিটি থেকে বা সম্ভাবনা তত্ত্ব থেকে কোশ্চেন আসছে। ডব্লিউবিসিএস মেন্সে 2020 সালে সম্ভবত দুটো কোশ্চেন এসছিল, ঠিক আছে? তো ডব্লিউবিসিএস মেন্সে যাদের সমস্ত টপিক কভার হয়ে গেছে তারা এটা করতে পারো। আর যা মানে যদি কাউরির খুব কঠিন লাগে তাহলে সে ছেড়েও দিতে পারো। ওকে, মানে কি বলবো, এমন নয় যে জোর করে করতেই হবে, খুব বেশি কোশ্চেন আসবে না। কিন্তু আমার যেহেতু করানো কাজ সমস্ত চ্যাপ্টার, তাই আমি করাবো, ঠিক আছে? যাই হোক, তাহলে শুরু করা যায়। তো একটা গল্প দিয়ে শুরু করবো এই চ্যাপ্টারটা। গল্পটা কি? আজকে তোমাদেরকে একজন জুয়ারি বা একজন গ্যাম্বেলারের কথা বলবো, ঠিক আছে? জুয়ারির নাম হচ্ছে জিলেরমে কারাদোনা, ঠিক আছে? তো তিনি একজন বিখ্যাত, শুধু জুয়ারি ছিলেন না, অবশ্যই জুয়ারি থাকলে মানে এত ফেমাস কেন হতেন, তিনি একজন ম্যাথামেটিশিয়ানও ছিলেন, ঠিক আছে? তিনি ম্যাথস মানে তার ফাদারও ম্যাথামেটিশিয়ান ছিলেন। তো তার ফ্যামিলিগতভাবেই তারা ম্যাথামেটিশিয়ান ছিলেন। কিন্তু তিনি জুয়াতে খুব অ্যাডিক্ট হয়ে পড়েন ইয়াং বয়সে। তিনি মাঝে মাঝে ওই বারে যেতেন, সেখানে জুয়া টুয়া খেলতেন, যে ফরেনের যে কালচারটা আছে। তো তিনি খুবই অ্যাডিক্টেড হয়ে পড়েন। তো এবার যেহেতু তিনি ম্যাথামেটিশিয়ান ছিলেন, তাই তিনি জুয়া খেলতে খেলতেও সেখান থেকে একটা জিনিস আবিষ্কার করেন, সেটাই হচ্ছে প্রবাবিলিটি। তার ডায়েরিতে তিনি যখন বেঁচে ছিলেন তখন পাবলিশ হয়নি সেটা। পরবর্তীকালে দেখা গেছে যে জুয়া খেলার জন্য তিনি বেসিক কিছু রুল মানে ডিফাইন করেছিলেন, যেগুলো জানলে কাউরি জেতার চান্স বেড়ে যায়। মানে জিতবেই এমন কেউ বলতে পারবে না, ঠিক আছে, লাখ ছাড়া সম্ভব নয়, কিন্তু জেতার চান্সটা বেড়ে যায়। ওকে, তো এটা কিভাবে আরেকটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বলি। তোমরা অনেকেই জানো ক্যাসিনো, ঠিক আছে, দেখবে গোয়াতে আছে ক্যাসিনো। তো ক্যাসিনোতে কি হয়? ক্যাসিনোতে গিয়ে জুয়া খেলা যায়। তো তার মধ্যে দেখবে একটা আছে, কয়েন ফেলতে হয়, দিয়ে হচ্ছে যে হ্যান্ডেলটা এরকম করে টানতে হয়, তাহলে তিনটে ঘর যদি মিলে যায় তোমাদের টাকা বেরোয়, ঠিক আছে? তো সেটা একটা আছে। তো ওটাতে সবাই ভাবে যে আমরা টাকা জিতে যাব, কিন্তু ওটাতে তোমার অ্যালগোরিদমটা এমন করা আছে যে তুমি আলটিমেটলি হারবে। মানে ফিফটি ফিফটি করা নেই কিন্তু, মানে তোমার যে চান্স ফিফটি ফিফটি সেটা কিন্তু করা নেই। মানে তোমার হারার চান্সটা বেশি করা আছে। ওই জন্য তুমি যদি মানে 5 বার 10 বার খেলো, ঠিক আছে, তার মধ্যে হয়তো তুমি 9 বার হারলে, একবার জিতলে, এরকম হবে আর কি। তো আলটিমেটলি কোনো লাভ কিন্তু হয় না। সেই জন্যই উনি বইয়ে একটা কথা লিখেছেন যে জুয়াতে টাকা হারার মানে না হারতে চাইলে সব থেকে ভালো উপায় হচ্ছে জুয়া না খেলা, ঠিক আছে? তাই এটা উনি লিখে গেছেন, অত বড় ম্যাথমেটিশিয়ান, অত বড় মানে প্রবাবিলিটি আবিষ্কার করেছেন। তো এই জন্য বেটিং বা গেমিং জিনিসে কেউ অ্যাডিক্টেড হবে না, ঠিক আছে? একবার দুবার খেললে ব্যাপারটা কিরকম জানার জন্য, এক্সপিরিয়েন্সের জন্য, ঠিক আছে। কিন্তু মানে অ্যাডিকশন হয়ে গেলে ব্যাপারটা খুব মুশকিল আর কি। যাই হোক, এবার আমাদের সাবজেক্টে আসা যাক। তো প্রবাবিলিটি বা সম্ভাবনা জিনিসটা জানতে গেলে আমাদের বেসিক কিছু টার্ম জানতে হবে। সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট। তো এক্সপেরিমেন্টের ডেফিনেশনটা কি লিখেছি দেখো। বলেছে an operation which can produce some well defined outcome is called an experiment। মানে যেখানে আউটকামটা ওয়েল ডিফাইন। যেমন ধরো টস হয়, টসে কি হয়, হেড বা টেল পড়ছে, তো সেটা মানে কি পড়বে আমি জানি। বা তুমি একটা লুডোর ছক্কা গড়িয়ে দিলে, 1 থেকে 6-এর মধ্যেই পড়বে এটুকু তো জানো, 7 তো পড়বে না, তাই না? তাই মানে একদম এক্সাক্ট কি হবে সেটা আমাদের দরকার নেই, কিন্তু মানে মানে কি বলবো, যে আউটকামটা কি হতে পারে সেটা অন্তত জানি, তাহলে সেটাকে বলা হচ্ছে এক্সপেরিমেন্ট। 2 নম্বর হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। বলেছে an experiment which all possible outcome are known and exact output cannot be predicted in advance is called random experiment। তাহলে বলছে এই এক্সপেরিমেন্ট আর র্যান্ডম এক্সপেরিমেন্টের পার্থক্যটা বলবো, আগে র্যান্ডম এক্সপেরিমেন্ট জিনিসটা বলে দিই। র্যান্ডম এক্সপেরিমেন্টে বলছে যে তুমি আউটকাম কি হবে আমি জানি, যে আমি একটা লুডোর ছক্কা গড়িয়ে দিলাম, তো এটা 1 থেকে 6 পর্যন্ত মানে মধ্যেই একটা না একটা পড়বে আর কি। কিন্তু এক্স্যাক্টলি কি পড়বে তুমি কি বলতে পারবে? যে 1 পড়বে নাকি 2 পড়বে নাকি 3 পড়বে, কিছু বলতে পারো না। তাহলে এই ধরনের এক্সপেরিমেন্ট গুলোকে বলা হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। আচ্ছা, তাহলে এক্সপেরিমেন্ট আর র্যান্ডম এক্সপেরিমেন্টের পার্থক্য কি? দেখো, শোলে আশা করি সবাই দেখেছো, ঠিক আছে? এই চ্যাপ্টারটা খুব কঠিন চ্যাপ্টার, ওই জন্য আমি অনেকটা গল্প করে করে বলছি, যাতে তোমাদের বুঝতেও মানে ভালো লাগে আর ইন্টারেস্টিং লাগে ব্যাপারটা। শোলে তোমরা দেখেছো, সেখানে দেখবে অমিতাভ বচ্চনের কাছে একটা কয়েন ছিল, সেটা টস করলে দেখবে সবসময় হেড পড়তো। তার কারণটা কি? সেই কয়েনটা একটা স্পেশাল কয়েন, আমাদের নর্মাল কয়েনের মতো নয়। তো সেটা দুদিকেই হেড ছিল, ঠিক আছে? তো সেই জন্য ওইটা একটা কিন্তু র্যান্ডম এক্সপেরিমেন্ট নয়, ওটা হচ্ছে এক্সপেরিমেন্ট।
মানে ওটাই অমিতাভ জানতো যে আগে থেকে কি আসবে। তাহলে এই ধরনের এক্সপেরিমেন্ট গুলোকে বলা হচ্ছে নর্মাল এক্সপেরিমেন্ট, সেটা কিন্তু র্যান্ডম এক্সপেরিমেন্ট নয়। আর একটা এক্সাম্পল এরকম দিই, যেমন হচ্ছে মহাভারত থেকে এক্সাম্পলটা দিই, সেটা হচ্ছে শকুনির যে পাশা, জানো তোমরা, শকুনি যুধিষ্ঠিরকে হারিয়ে দিয়েছিল পাশা খেলায়। তো শকুনির যে পাশা সেটা একটা স্পেশাল টাইপের পাশা ছিল, শকুনি যেরকম চাইতো সেরকম জিনিসটাই আসতো, ঠিক আছে। তো সেজন্যই কিন্তু যুধিষ্ঠির হেরেছিল, ওদেরকে চিটিং করে হারিয়েছিল। তো সেই পাশাটা মানে কি ছিল, এক্সপেরিমেন্ট, র্যান্ডম এক্সপেরিমেন্ট কিন্তু নয়, আনবায়াস নয়। আনবায়াস যেটা হবে সেটা হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট, আর যদি বায়াস হয়ে যায় তাহলে সেটা নর্মাল এক্সপেরিমেন্ট। ওকে, তাহলে এইটাই হচ্ছে পার্থক্য। এবার মানে তোমাদের নর্মাল এক্সপেরিমেন্টের কয়েকটা পার্থক্য দিলাম, এবার তোমাদেরকে র্যান্ডম এক্সপেরিমেন্টের কয়েকটা এক্সাম্পল দেবো। ওকে, চলো। র্যান্ডম এক্সপেরিমেন্ট বলতে রোলিং অ্যান্ড আনবায়াস ডাইস। এই দেখো, আনবায়াস কথাটার উপর জোর দেবে, মানে যেটা কোনো বায়াস নেই, ঠিক আছে। আমি একটা লুডো ছক্কাকে গড়িয়ে দিলাম, কি পড়বে জানি না, ওকে। তার মানে শকুনির পাশা নয়, নর্মাল পাশা, ওকে। তারপর বলেছে টসিং এ ফেয়ার কয়েন। এখানে ফেয়ার কথাটা নিচে জোর দেবে, ফেয়ার মানে কয়েনটা ঠিকঠাক আছে, একদিকে হেড আছে একদিকে টেল আছে, কোনো ডিফেক্ট নেই, ঠিক আছে। মানে সোলের কয়েনটা কিন্তু নয়, নর্মাল যে কয়েনে টস হয় সেরকম নর্মাল কয়েন, ওকে। 3 নাম্বার দেখো, ড্রয়িং এ কার্ড ফ্রম এ প্যাক অফ ওয়েল সাফেল্ড কার্ড। এই ওয়েল সাফেল্ড এর মানে তলায় দাগ দিলাম, তার কারণটা কি? ধরো একটা কার্ড তুমি মানে, তুমি কার্ড বলতে তাস, ঠিক আছে। তুমি তাসের একটা প্যাকেট কিনে এনেছো, তো এবার সেটাকে পরপর সাজানো আছে। সেখান থেকে যদি আমি প্রথম কার্ডটা তুলে, আমি তো জানবোই যে কি হবে, ঠিক আছে। তো পরপর সাজানো থাকলে হবে না, ওয়েল সাফেল, পুরো তাসটাকে ভালো করে ফাটাতে হয়, ঠিক আছে। সেটাকে মানে ফাটানোটাকে ইংরেজিতে বলে সাফেল করা, ওকে। তো ওয়েল সাফেল, সেই ফাটানো তাসের থেকে তুমি একটা তোলো, তুমি বলতে পারবে না কি আসবে, ঠিক আছে, যা খুশি তাই আসতে পারে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে এক্সাম্পল। এবারে এগুলো সম্পর্কে আমরা একটু করে ডিটেলসে যাব, ঠিক আছে। যারা তাস খেলা জানো তাদের কিন্তু এই চ্যাপ্টারে খুব সুবিধা হবে। তো আমি ক্লাস 11-এই তাস খেলা শিখে নিয়েছিলাম, কারণ মানে আমাদের স্যার বলেছিলেন যে প্রবাবিলিটি জানতে গেলে তাস খেলা জিনিসগুলো জানতে হবে, তাসের কি কি কার্ড থাকে, ঠিক আছে, এই জিনিসগুলো জানলে, না হলে আবার শিখতে হবে, ঝামেলা আর কি। যাই হোক, তো রোলিং অ্যান্ড আনবায়াস যে ডাইস, তো ডাইসের ক্ষেত্রে তোমার কি কি আউটকাম আসতে পারে, আউটকাম মানে আমরা যেটা পাচ্ছি আর কি। তো আউটকাম আসতে পারে, হয় 1 পড়বে, নয় 2 পড়বে, 3 পড়বে, 4 পড়বে, 5 পড়বে, অথবা 6 পড়বে। এটা ডাইসের আউটকাম, ঠিক আছে, ডাইসের ক্ষেত্রে, ঠিক আছে। এবারে আমরা এটাতে আর কিছু নেই, সহজ ব্যাপার। মানে এবার হচ্ছে একটা কয়েন টস করব, কয়েনের তো শুধু হেড বা টেল, হেড অথবা টেল, ঠিক আছে। এইবার যদি আমরা দুটো কয়েন টস করি তাহলে কি কি আউটকাম হতে পারে? দেখো, এটা হতে পারে প্রথমে দুটো কয়েনেই হেড, ঠিক আছে, তাহলে হেড হেড। তারপরে প্রথম কয়েনে হেড, তার পরের কয়েনে টেল, তারপরে প্রথম কয়েনে টেল, তার পরের কয়েনে হেড, আর তারপরে দুটো কয়েনই টেল। তাহলে দেখো, দুটো কয়েন টস করলে আমাদের পসিবল আউটকাম হচ্ছে এইগুলো, হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল। আর যদি একটা কয়েন টস করি, হেড আর টেল, পসিবল আউটকাম, ওকে। এইবারে চলে আসি তাস বা কার্ডের। কার্ডের এখানে আমাদের অনেক কিছু জানতে হবে, যারা জানো তাদের খুব সুবিধা। তোমার তাসের প্যাকেটে কতগুলো কার্ড থাকে? 52 কার্ডস থাকে, 52 কার্ডস থাকে, ওকে, 52টা কার্ডস থাকে। তার মধ্যে চারটে তোমার কি থাকে, চারটে মানে হচ্ছে যে তোমার কার্ডের ধরন থাকে, সেটা কি কি? ইট সুইট, হচ্ছে স্পেড, তারপর হচ্ছে ক্লাবস, ঠিক আছে, তারপর হচ্ছে হার্টস, তারপর হচ্ছে ডায়মন্ড, ঠিক আছে, ওকে। বাংলাতে বলে কি? চিরিতন, রুহিতন, ইস্কাবন, আর হচ্ছে যে হরতন, ঠিক আছে, বাংলায় বলে। যাই হোক, বাংলায় আমি আসছি না, ইংলিশেই করাচ্ছি। তো স্পেডস, ক্লাবস, হার্টস আর ডায়মন্ড। তো হার্টস আর ডায়মন্ড এটা হচ্ছে রেড কালারের থাকে, ঠিক আছে, রেড কালার। আর স্পেড আর ক্লাব হচ্ছে ব্ল্যাক কালারের কার্ড। এই প্রতিটা 13টা করে থাকে, স্পেড থাকে 13টা, ক্লাব থাকে 13টা, হার্ট থাকে 13টা, ডায়মন্ড থাকে 13টা। 13 4-এ দেখো 52টা কার্ড। এবার যদি বলি ব্ল্যাক কার্ড, তাহলে 13 13 26টা হচ্ছে ব্ল্যাক কার্ড। আর যদি বলি রেড কার্ড, তাহলে 13 13 26, রেড কার্ড 26, ওকে। এইবারে এই প্রতিটা 13টার মধ্যে আবার তার মধ্যে অনেক স্পেসিফিকেশন আমাদের জানতে হবে। তার মধ্যে আমাদের কি থাকে? এক্কা থাকে, এক্কাকে ইংরেজিতে বলে এস, ঠিক আছে, এস, এটা হচ্ছে এক্কা, ঠিক আছে। এটা থাকে একটা 13টার মধ্যে, ঠিক আছে, এস একটা। আর থাকে আমাদের কিং, রাজা,
কিং থাকে একটা, কুইন থাকে একটা, আর জ্যাক বা আমরা জোকার বলি, জ্যাক থাকে একটা। ওকে, তাহলে এই হচ্ছে তোমার ব্যাপার। এই 13টার মধ্যে 4টে ফেস কার্ড থাকে, এগুলোকে বলে ফেস কার্ড। এস, কিং, কুইন, জ্যাক, ঠিক আছে? এই 4টে মানে হচ্ছে যে এরকম থাকে। এইবারে এছাড়া তোমাদের আরো যে মানে গুলো থাকে সেগুলো কি হয়, 2 থেকে শুরু হয়, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ঠিক আছে? এইটা 4টে, আর এদিকে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, কতগুলো হলো? এখানে 9টা, আর 4-এ দেখো 13টা। ওকে, তাহলে 13টা কার্ড হয়ে গেল। এটা হচ্ছে এক একটা ধরন, ঠিক আছে? তাহলে এইগুলো মোটামুটি বললাম, এইগুলোকে বলা হয় ফেস কার্ড, ঠিক আছে? এগুলো হচ্ছে ফেস কার্ড, ঠিক আছে? ব্যাপারটা একটু জটিল, ঠিক আছে? যারা জানো না বুঝতে পারছো না হয়তো, আমি যতটা মানে চেষ্টা করছি বোঝানোর, কিন্তু মানে নিজের হাতে না নিয়ে দেখলে তো বুঝতে পারবে না। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। এইবারে আমরা চলে আসবো স্যাম্পল স্পেস। ওকে, এগুলোর এক্সাম্পলটা দিলাম, এবারে চলে আসবো আমরা স্যাম্পল স্পেস, ঠিক আছে? স্যাম্পল স্পেস কি? স্যাম্পল স্পেস হচ্ছে যতগুলো পসিবল আউটকাম বেরোবে তার সেটটাকে বলবো স্যাম্পল স্পেস, ঠিক আছে? যেমন সেটাকে এস দিয়ে মানে ডিনোট করছি। ধরো আমি টস কয়েন করেছি, তাহলে হেড আর টেল, তাহলে এইটাই হচ্ছে আমাদের স্যাম্পল স্পেস, মানে টোটাল আউটকামটাকে বলছি। বা আমি ধরো এরকম মানে ইয়ে করেছি, লুডোর একটা ছক্কা গড়িয়ে দিয়েছি, তাহলে টোটাল স্যাম্পল স্পেস কি? 1, 2, 3, 4, 5, 6, এটা হচ্ছে স্যাম্পল স্পেস, এর মধ্যে থেকেই আসবে, ঠিক আছে? লুডোর ছক্কা গড়িয়ে দিলে 7 তো কোনোদিন আসবে না, 1 থেকে 6-এর মধ্যেই আসবে। তাহলে এইটা হচ্ছে স্যাম্পল স্পেস, ঠিক আছে? এটা একটু আগে বললাম কিন্তু আমি নামটা বলিনি। বা ধরো তুমি দুটো কয়েন টস করেছো, তাহলে স্যাম্পল স্পেস কি হবে? হেড হেড, হেড টেল, টেল হেড, আর টেল টেল। এই হচ্ছে এদের স্যাম্পল স্পেস, দুটো কয়েন টস করলে। তাহলে এটা হচ্ছে তোমার মানে টোটাল স্যাম্পল স্পেস। এইবারে চলে আসবো যে আমরা ইভেন্ট। ইভেন্ট বলতে একটা পার্টিকুলার মানে যখন ঘটনা ঘটছে, মানে এই স্যাম্পল স্পেসের একটা সাবসেট, ঠিক আছে? স্যাম্পল স্পেসের একটা সাবসেট হচ্ছে ইভেন্ট, ঠিক আছে? এবার সাবসেট কি? আচ্ছা, তোমাদের সেট অনেকে আবার জানো না। সেট থিওরিতে সেট বা ভেন ডায়াগ্রাম মোটামুটি জানতে হবে, তার কারণ হচ্ছে যে মানে রিজনিং একটু কাজে লাগবে, স্টেটমেন্ট কনক্লুশন চ্যাপ্টারে দেখবে একটু কাজে লাগবে। ধরো এই একটা সেট আছে, এর মধ্যে থেকে কোনো একটা জিনিস, ঠিক আছে? তাহলে সেই এই ভিতরের জিনিসটা হচ্ছে এটার সাবসেট বলা হবে, ঠিক আছে? এইটুকুই আপাতত বুঝে রাখো, মানে এই এই বড়টার থেকে ছোট হবে সোজা কথা, তাহলে সেটাই হচ্ছে সাবসেট। ওকে, এইবারে হ্যাঁ, এরপরে যে যেটা আছে যে কোন একটা, এবার প্রবাবিলিটি ডেফিনেশনটা বলবো, ঠিক আছে? এতক্ষণ তো এমনি থিওরি বলছিলাম, এবারে তোমার ম্যাথমেটিক্যাল ফর্মুলা দিয়ে বলবো, ঠিক আছে? প্রবাবিলিটি অফ অকারেন্স অফ ইভেন্ট। ঠিক আছে, তাহলে ধরো এস হচ্ছে স্যাম্পল স্পেস, আর ই হচ্ছে একটা ইভেন্ট, তাহলে ই এর প্রবাবিলিটি মানে এইভাবে লিখবো, প্রবাবিলিটি অফ ই, ঠিক আছে? পি দিয়ে ব্র্যাকেট অফ ই ইকুয়াল টু এন অফ ই বাই এন অফ এস, ঠিক আছে? তাহলে দেখো, এটা তোমাদেরকে একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। ধরো তুমি একটা লুডোর ছক্কা গড়িয়ে দিলে, ঠিক আছে? তাহলে তার মধ্যে আমি বলবো যে এক পড়ার প্রবাবিলিটি কত, ঠিক আছে? এক পড়ার প্রবাবিলিটি, সেটা কত হবে? দেখো 6-এর মধ্যে এক তো একটাই আছে, তাই না? তাহলে 1 বাই স্যাম্পল স্পেস কটা? 6টা টোটাল, 1 থেকে 6 পর্যন্ত, তাহলে 1/6। তাহলে এইটা হচ্ছে প্রবাবিলিটি এক পড়া। তার মানে যদি তুমি হয়তো বেটিং মানে তুমি বেটিং করবে, ঠিক আছে? তোমার বন্ধু হয়তো বললো যে আহ, যে একটা লুডো ছক্কা গড়িয়ে দেবে, ঠিক আছে? তার মধ্যে যদি এক পড়ে তাহলে তুমি 10 টাকা পাবে, আর যদি এক না পড়ে তাহলে তোমার বন্ধু 10 টাকা পাবে, ঠিক আছে? তুমি যদি এই গেমটা খেলো তোমার ম্যাক্সিমাম চান্স হেরে যাও, তার কারণ এখানে প্রবাবিলিটি দেখো 50%-এর থেকে কম আছে। তাই এরকম কোনো গেম যদি মানে খেলো আর কি, যেখানে তোমার প্রবাবিলিটি জেতার 50%-এর থেকে কম, তাহলে কিন্তু আলটিমেটলি তুমি হারবেই, ঠিক আছে? এমন না যে তুমি একবার জিতে যেতে পারো, ঠিক আছে? একবার জিতলে তোমার আরেকবার খেলতে ইচ্ছে করবে, তখন তুমি হেরে যাবে, ঠিক আছে? মানে জুয়ারিরা কখনোই একবারে থামে না, ঠিক আছে?
তো এটাই হচ্ছে ব্যাপার। যখন তুমি লং টার্মে খেলতে যাবে, একটা খেললে জিতলে, ভাল লাগলো, আবার একটা যে খেললে হেরে গেলে, তখন তুমি ভাবলে যে আমি আরেকটা খেলে জিতে যাবো, তখনও সেটাও হেরে গেলে। তো এইভাবে কিন্তু আলটিমেটলি জুয়ার পুরো ব্যাপারটা দাঁড়িয়ে আছে। এই সাবজেক্টে যদি বা এই টপিকটা যদি পড়ো, তাহলে কিন্তু মানে খুবই ইন্টারেস্টিং টপিক আর কি, তোমরা অনেক কিছু বুঝতে পারবে। যাই হোক, তাহলে এই হচ্ছে ব্যাপার। এইবারে ধরো তোমার বন্ধু তোমাকে বললো যে টস করবো, ঠিক আছে, যে যদি হেড পড়ে তাহলে তুমি 10 টাকা পাবে, আর যদি টেল পড়ে তাহলে তোমার বন্ধু 10 টাকা পাবে, ঠিক আছে। তাহলে সেটার প্রবাবিলিটি কি হবে? দেখো, হেড তো একবার একটাই আছে তাই না, একটা কয়েনে, তাহলে এক। আর নিচে স্যাম্পল স্পেস কত? স্যাম্পল স্পেসটা হচ্ছে 2, হেড আর টেল। তাহলে প্রবাবিলিটি হচ্ছে 1/2। তাহলে এই গেমটা তোমরা খেলতে পারো, কারণ এখানে প্রবাবিলিটি 1/2 মানে 50%, 50% চান্স তোমার জেতার। আর এখানে তোমার জেতার চান্স হচ্ছে 16.2-3%, ঠিক আছে। তাহলে এই ধরনের গেম একদম খেলবে না। এই গেম তাও খেলতে পারো, ঠিক আছে। এটাতে জেতা হারার দুজনেরই সেম সেম আছে, বোঝা গেল? তাহলে এই জিনিসগুলো ইউজ করে গ্যাম্বেলটা খেলা যেতে পারে আর কি, যদি কেউ এই ব্যাপারগুলো খুব ভালো করে বোঝে। যাই হোক, তো এই হলো। এরপরে প্রবাবিলিটির কিছু রেজাল্টে চলে আসে, ঠিক আছে। রেজাল্ট অফ প্রবাবিলিটি। প্রবাবিলিটি অফ এস ইকুয়াল টু 1, মানে টোটাল স্যাম্পল স্পেসের প্রবাবিলিটি সবসময় হচ্ছে 1। মানে আমি যদি বলি যে ধরো, কি বলবো, যে একটা লুডোর ছক্কা আমি গড়িয়ে দিয়েছি, এবার 1 থেকে 6 পর্যন্ত যাই আসুক না কেন আমি তাতে মানে 10 টাকা জিতবো। তাহলে সবসময় আমি জিতবো তাই না, 1 থেকে 6-এর মধ্যে তো আসবেই। তাহলে টোটাল স্যাম্পল স্পেসের প্রবাবিলিটি সবসময় 1, মানে 100%। ওকে। 2 নম্বর হচ্ছে 0 < লেস দেন ইকুয়াল টু 1। অর্থাৎ প্রবাবিলিটির ভ্যালুটা সবসময় 0 থেকে 1-এর মধ্যে থাকবে, ঠিক আছে, সবসময় একটা ফ্র্যাকশন হবে। যেটা ইম্পসিবল ঘটনা সেটার প্রবাবিলিটি 0। মানে সেটা আমি 3 নাম্বার দিয়ে বলছি। প্রবাবিলিটি অফ ফাই ইকুয়াল টু 0। ফাই মানে নাল ঘটনা, মানে ধরো তুমি লুডো ছক্কা গড়িয়েছো, সেখানে 7 পড়ার প্রবাবিলিটি কি, ঠিক আছে। তুমি তোমার বন্ধুকে, যে ধরো কিছু জানে না, ধরো মানে একদম কমন সেন্স নেই, তাকে বলে যে যদি 7 পড়ে তাহলে মানে কি বলবো, মানে তুই আমাকে টাকা দিই, কিন্তু 7 তো কখনোই পড়বেন তাই না। তো এবার যে ধরো লুডো ছক্কা দেখেনি, জানে না, সে হয়তো খেলতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে এই ধরনের প্রবাবিলিটি সবসময় 0, ঠিক আছে। আরেকটা তোমার ফর্মুলা আছে, probability of A union B equal to probability of A plus probability of B minus probability of A intersection B। ঠিক আছে, এটা আবার সেট থিওরি দিয়ে চলে এলো। তো সেট থিওরি একটু ভেন ডায়াগ্রামটা বলি, না হলে বুঝতে পারবে না। দেখবে এরকম পড়বে আর কি, ভেন ডায়াগ্রাম তোমাদেরকে সিলোজিজম কিংবা তোমার স্টেটমেন্ট কনক্লুশনে করতে হয় ভেন ডায়াগ্রাম। এই ছবিগুলো দেখবে তাই না। তাহলে এইটা হচ্ছে এ, আর এইটা হচ্ছে বি। এ ইউনিয়ন বি বলতে এই পুরো জায়গাটা বোঝাচ্ছে। এই এ আর বি মিলিয়ে যতটা জায়গা দখল করে আছে, এই পুরোটা হচ্ছে এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি এর প্রবাবিলিটি হচ্ছে প্রবাবিলিটি এ, শুধু এ টুকু, ঠিক আছে, প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি বলে এই মাঝখানে যে জায়গাটা এটা কাট করেছে, এটাকে বলা হচ্ছে এ ইন্টারসেকশন বি, ঠিক আছে। তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা অনেক জায়গায় কাজে লাগবে, ঠিক আছে। আরেকটা ব্যাপার আছে, এটাই হচ্ছে আমাদের লাস্ট ফর্মুলা। সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্টারি ইকুয়াল টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। ধরো আহ, মানে এটা কি বলবো, মানে হচ্ছে ধরো তোমার হেড পড়ার সম্ভাবনা হচ্ছে 1/2, তাই তো। প্রবাবিলিটি অফ হেড পড়ার সম্ভাবনাটা সেটা হচ্ছে 1/2। তাহলে প্রবাবিলিটি অফ টেল পড়ার সম্ভাবনা কি হবে? সেটা হবে প্রবাবিলিটি অফ টেলের সমান হবে 1 - 1/2, 1/2। মানে কোনো ঘটনার উল্টো ঘটনাটার সম্ভাবনা হয় 1 - কারণ টোটাল প্রবাবিলিটি তো 1। তাহলে কোনো কিছু যদি একদম উল্টো জিনিসটা মানে আমাদেরকে চায়, সেটাকে হচ্ছে যে আমাদের 1 থেকে মাইনাস করতে হয়। মানে এ কমপ্লিমেন্টারি মানে এর উল্টো। সেট থিওরি দিয়ে বোঝালে, ধরো এই একটা আছে ইউনিভার্সাল সেট এটা, তো এর মধ্যে এ আছে,
এটা হচ্ছে এ। তাহলে এর কমপ্লিমেন্টারি মানে এ বাদে বাকি জায়গাটা। এটা হচ্ছে এ বাদে বাকি জায়গাটা। ঠিক আছে? তাহলে সেইটাই। এই 1 মানে পুরো এই 1 টা, প্রবাবিলিটি অফ এ মানে খালি এইটুকু, আর বাকিটা হচ্ছে এ কমপ্লিমেন্টারি। তাহলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্টারি অনেক সময় এর মাথায় সি এভাবে লেখা হয় 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। তাহলে এইটা আরেকটা ফর্মুলা। এটা হচ্ছে তোমাদের কি ৫ নাম্বার ফর্মুলা। তো যাই হোক, আমাদের যতটুকু সিলেবাসে আছে তার মধ্যে এইগুলোই মানে মোর দ্যান সাফিসিয়েন্ট বলে দিলাম। ঠিক আছে? তো আজকে তোমাদেরকে পুরো থিওরিটা একদম গল্পের আকারে বোঝালাম। পরের দিন আমরা অঙ্ক করব। ঠিক আছে? থ্যাংকস ফর ওয়াচিং।